জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করে তীব্র লড়াই করছে হামাস। এদিকে ফের 3 জাহাজে হামলা চালালো হুতিরা। জানাবো ইসরায়েলি বন্দরে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। আরও থাকছে রুশ প্রযুক্তির কাছে অসহায় যুক্তরাষ্ট্রের কোটি টাকার হিমাস রকেট। এদিকে ইউরোপে বসেন 3 দেশের গোয়েন্দারা। আরও জানিয়ে দিব জাপানের সাথে পরমাণু অস্ত্রের ধ্বংসের চুক্তি বাতিল করল রাশিয়া। সর্বশেষ থাকছে জেলেনস্কি এখন ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট নন বলছে পুতিন। গাজার ফিলিস্তিনি যোদ্ধারা উত্তর অঞ্চলের জাবালিয়া উদ্বাস্ত শিবিরে ফাইটিং কম্পাউন্ড প্রতিষ্ঠা করেছে। এর ফলে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন ধরনের মধ্য দিয়ে দ্রুত এবং নিরাপদে চলাচল করতে পারছে। এতে করে আগের মতো তাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে না, আর রাস্তায় দেখা মাত্র ইসরায়েলি হামলার শিকার হতো তা থেকেও রক্ষা পাচ্ছে। যুদ্ধ পর্যবেক্ষকরা এ তথ্য জানিয়েছেন। ইসরায়েলি বাহিনী 11 মে থেকে জাবালিয়ায় যুদ্ধ করছে। তারা জানিয়েছে এই এলাকার ফিলিস্তিনি যোদ্ধারা গাজার অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি সাহসী, আর তারা এখন পর্যন্ত যুদ্ধে সবচেয়ে সহিংসভাবে লড়াই করছে। ইনস্টিটিউট ফর দি স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেট প্রজেক্ট তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে, জাবালিয়া দখল করার জন্য 2 সপ্তাহ ধরে চলা যুদ্ধে দেখা যাচ্ছে যে হামাস যেখানে পরিকল্পিত প্রতিরোধ গড়ে তুলেছে এবং ইসরায়েলি বাহিনীর উপর তাদের অস্বাভাবিক উচ্চমাত্রার আক্রমণ প্রমাণ করেছে যে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা কার্যকর রাখতে পেরেছে। এমনকি অক্টোবরে তাদের জাবালিয়া কমান্ডার নিহত হওয়া সত্ত্বেও তারা দুর্বল হয়নি। ISWCTP জানায়, হামাস তার সামরিক শাখাকে প্রচলিত সামরিক বাহিনীর মতো সংঘবদ্ধ করেছে এবং তা পরিচালনার জন্য অভিজ্ঞ সামরিক কমান্ডারদের ব্যাপক বিকল্প তৈরি করেছে। ফের 3 জাহাজে হামলা চালালো হুতিরা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা লোহিত সাগর, ভূমধ্য সাগর এবং আরব সাগরে 3টি জাহাজে হামলা চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেন। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, হুতি বাহিনী লোহিত সাগরে ইয়ানিস জাহাজ, ভূমধ্য সাগরে এক্সেস এবং আরব সাগরে MSC আলেকজান্দ্রাকে লক্ষ্যবস্তু করেছে। এ সময় তারা মূলত ইসরায়েলমুখী সব বাণিজ্যিক এবং যুদ্ধজাহাজ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুক্রবার US সেন্ট্রাল কমান্ড জানায়, বৃহস্পতিবার হুতিরা লোহিত সাগরে 2টি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। হুতিদের পক্ষ থেকে এখনও হামলা কবে হয়েছে তা স্পষ্ট করা হয়নি। এই মাসের শুরুর দিকে ইয়েমেনের হুতিদের নেতা আব্দুল মালেক আল হুতি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল বন্দরে আসা সব জাহাজে আক্রমণ করবে হুতিরা। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েল এবং হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ইসরায়েলগামী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। হুতিদের এই হামলায় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষতি রোধের লক্ষ্য গেল বছরের ডিসেম্বর থেকে ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠীটির স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন ও ব্রিটিশ সেনাবাহিনী। ইসরায়েলি বন্দরে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট। শুক্রবার সন্ধ্যায় এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়দান এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। বিবৃতিতে তারা বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যে গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইরাকি যোদ্ধারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ শুরু করলে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মাঝে মধ্যেই তারা ইরাক থেকে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এছাড়া ইরাকি যোদ্ধারা মধ্যপ্রাচ্য বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা। রুশ প্রযুক্তির কাছে অসহায় যুক্তরাষ্ট্রের কোটি টাকার হিমাস রকেট। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতার অংশ হিসেবে দেয়া যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হিমাস সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে। মূলত রাশিয়ান ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম স্থাপনের পর হিমাস ইউক্রেনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইউক্রেনের সামরিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন মতে, হিমাস সহ অন্যান্য অস্ত্রগুলো যখন শুরুর দিকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় তা অত্যন্ত নির্ভুল ছিল।
কিন্তু বর্তমানে রাশিয়ার এতটাই শক্তিশালী রেডিও ইলেকট্রনিক সিস্টেম ব্যবহার করছে যা হিমাস এবং এরকম অন্যান্য অস্ত্রের গতিপথ অত্যন্ত নির্ভুলভাবে ধরে ফেলছে। ইউক্রেনের সামরিক সূত্রগুলো বলছে হিমাস সিস্টেমের ব্যবহার যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে বলে মনে করা হয়েছিল। এমনকি শুরুর দিকে লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতার জন্য হিমার্সের ব্যাপক প্রশংসা করা হয়েছিল। তবে এটি রুশ প্রযুক্তির কাছে এটি এখন সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন রাশিয়ানরা ইলেকট্রনিক যুদ্ধ মোতায়েন করে স্যাটেলাইট সিগন্যাল অক্ষম করে, ফলে যুদ্ধক্ষেত্রে হিমাস পুরোপুরি ব্যর্থ হয়ে পড়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে উপযোগী না থাকায় পশ্চিমাদের দেয়া অনেক অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার বন্ধ করে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। তার মধ্যে রয়েছে এক্সক্যালিবার জিপিএস নির্দেশিত আর্টিলারি শেল, যেগুলো আর লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে গুলি চালাতে সক্ষম নয়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে বলেন, বিষয়টি নিয়ে আমরা পেন্টাগনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে আমরা দ্রুত আমাদের মিত্রদের জানাই। তিনি আরও বলেন, প্রযুক্তিসহ যে কোনো ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশ প্রতিনিয়ত আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। বিশেষ করে সরঞ্জাম উন্নত করার জন্য আমরা নিয়মিত দেশগুলোর পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ পাই। ইউরোপে বৈঠকে বসছেন 3 দেশের গোয়েন্দারা। গত কয়েক সপ্তাহ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে নানা চড়াই উতরাই দেখা মিলেছে। ইসরায়েলকে অস্ত্র দিতে না চাওয়া এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অবস্থান তেল আবিবের কাছে খোলাসা করতে ওয়াশিংটনের অস্বীকৃতি 2 দেশের মধ্যে মনোমালিন্য প্রকাশ্যে আসে। তবে এবার কুখ্যাত ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের প্রধানের সঙ্গে দেখা করার উদ্যোগ নিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান। ইউরোপের একটি দেশে হবে এই বৈঠক। হঠাৎ ওই বৈঠক কেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, সামনের দিনগুলোতে ইউরোপে যাবেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস। তখন তিনি সেখানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থালির সঙ্গে বৈঠক করবেন। হামাসের কাছে জিম্মি ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনার রাস্তা খুলতেই নাকি এই নেতারা বৈঠক করবেন। 2 সপ্তাহ আগে হামাস ও ইসরায়েলি সরকারের মধ্যে একটি মধ্যস্থতার আলোচনা ভেস্তে যায়। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার ওই আলোচনার মধ্যস্থতা করছিল, কিন্তু হামাসের শর্তের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বিমতের কারণে আলোচনা ভেস্তে যায়। এই ইউরোপে আলোচনা প্রতিক্রিয়ার কথা শোনা যাচ্ছে, তাতে মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল থাকতে পারেন। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিসকে এক তথ্য নিশ্চিত করেছে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। কিছুদিন আগে টাইমস অব ইসরায়েল ও সিএনএনের খবরে বেরোয় যে শেষ দফার আলোচনায় ইসরায়েল ও হামাসকে ভিন্ন প্রস্তাব দিয়েছে মিশর। এরপরই ওই মধ্যস্থতা প্রক্রিয়া থমকে যায়। এমন খবর সামনে আসতেই চটেছে মিশর। তারা বলছে মধ্যস্থতার প্রক্রিয়ায় তাদের ভূমিকা নিয়ে সন্দেহ করলে তারা এর মধ্যে নিজেদের জড়াবে না। গেল মাসে কাতারও একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করে। ইসরায়েলি কর্মকর্তাদের বিশ্বাস, কায়রো চাইলেই এই আলোচনা প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নিতে পারবে না, কারণ গাজার সঙ্গে মিশরের সীমানা রয়েছে। তাই এই সংঘাতের সঙ্গে তারাও বাধা আছে। আর যুক্তরাষ্ট্রের অনুরোধে কাতার যতদিন হামাসের নেতাদের দেশটিতে থাকতে দেবে, তারা এই প্রক্রিয়ার বাইরে যেতে পারবে না। কাতারের প্রতি বাইডেন প্রশাসনের আস্থা আছে বলেও উল্লেখ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করল রাশিয়া। জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করেছে রাশিয়া। গতকাল শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একথা নিশ্চিত করেছে। জাপানের অবন্ধুসুলভ নীতির কারণে 6 মাস আগে এই চুক্তির বাতিলের উদ্যোগ নেয় মস্কো। 1993 সালের অক্টোবর মাসে 2 দেশ এই যৌক্তিক সই করে। সোভিয়েত আমলে নির্মিত পরমাণু অস্ত্রের বড় অংশ ধ্বংসের জন্য 2 দেশ চুক্তিবদ্ধ হয়। এসব অস্ত্র ধ্বংসের সময় পরিবেশগত কী ধরনের সমস্যা তৈরি হচ্ছে সেগুলো চিহ্নিত করার দায়িত্ব ছিল জাপানের। গতকালের বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রুশ সরকার এবং জাপানের মধ্যে পারমাণবিক অস্ত্র ধ্বংসের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে 1993 সালের 13 অক্টোবর টোকিওতে সই হওয়া চুক্তি 2024 সালের 21 মে থেকে আর কার্যকর নেই। প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন গত বছরের নভেম্বরের চুক্তি থেকে রাশিয়াকে প্রত্যাহার করে নেয়ার পরিকল্পনার ঘোষণা করেন। মস্কো বলছে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকার প্রকাশ্যে রুশ বিরোধী নীতি গ্রহণ করেছে। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে এমন বিষয়ে অবন্ধুসুলভ একটি দেশের সাথে যোগাযোগ চালিয়ে যাওয়া সম্ভব নয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সম্পর্ক ছিন্ন করার বিষয়টি জাপান পক্ষের পছন্দ। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে যে সামরিক অভিযান চালিয়ে আসছে, জাপান তার নিন্দা করেছে এবং মস্কোর বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞায় যোগ দিয়েছে।
2022 সালে জাপান রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর টোকিওর সাথে শান্তি আলোচনা স্থগিত করে রাশিয়া। জেলেনস্কি এখন ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট নন বলছে পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মেয়াদ শেষ হয়েছে। ইউক্রেনের সরকারি প্রতিনিধির সঙ্গে দুই দেশের মধ্যে শান্তি সংলাপ শুরু করতে আগ্রহী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মেয়াদোত্তীর্ণ জেলেনস্কির নেতৃত্বাধীন কোনো সরকারি প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুতিন। আরটি এক প্রতিবেদনে যায়, সম্প্রতি জেলেনস্কির 5 বছরের সাংবিধানিক প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়েছে। এখন তার সঙ্গে কোনো রাষ্ট্রীয় সংলাপে বসার কোনো বৈধতা নেই। এ সময় রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনা শুরু করতে চাইলে এই বিষয়টি আইনি বাধা তৈরি করবে বলে জানান পুতিন। 2019 সালে নির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাংবিধানিক মেয়াদ শেষ হয়েছে গত সোমবার। তিনি অবশ্য গত বছর একটি ডিগ্রি জারি করেছিলেন। সেই ডিগ্রিতে বলা হয়েছিল, যতদিন ইউক্রেনে যুদ্ধ অবস্থা থাকবে ততদিন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট পদে থাকবেন।